হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? প্রথম দিন কুয়াকাটা এসে আমরা যেখানে যাব সেটা হচ্ছে রাখাইনদের তাঁতপল্লী। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু সি বিচের দিকে ঘুরে এই ভ্যানওয়ালা মামাটাকে ঠিক করে নিলাম। কুয়াকাটার এই জিনিসটা খুব ভালো লেগেছে যে সাতক্ষীরা বা খুলনার ওইদিকে আমরা যেমন ভ্যানে ঘুরে চড়ে বেড়াই, এখানেও সবাই আসলে এই ভ্যানগুলোতেই এখানে সেখানে যায়। রিক্সার আসলে তেমন কোনো ওয়ে নাই। তো ব্যাপারটা খুব ভালো লেগেছে। তো আমরা যাওয়ার পথে দেখলাম খুব জীর্ণ শীর্ণ একটা ব্রিজ পড়ে আছে ভেঙে। তো ভাঙা ব্রিজটার অল্টারনেটিভ হিসেবে এখানে কাঠের মাচার তৈরি একটা ব্রিজ বানিয়েছে। এটা দিয়ে মানুষজন হেঁটে যায়, তবে ভ্যান বা বাইকও যেতে পারে, যদিও একটু রিস্কি। তো সেই ক্ষেত্রে ভ্যানওয়ালা মামা আমাদের বললো যে আপনারা হেঁটে যান, আমি আলাদা করে আসছি। দেখতে পাচ্ছেন খুবই জীর্ণ শীর্ণ একটা ব্রিজ, কত বছর আগের সেটা বলা মুশকিল, তবে খুবই খারাপ অবস্থা। ব্যাপারটা এমন, আমরা যে ভ্যানওয়ালা মামাটাকে ঠিক করেছি উনার ভাড়া মোট ছিল 1600 টাকা। এই 1600 টাকায় উনি আমাদেরকে 2 দিন ঘুরে দেখাবে কুয়াকাটার সবগুলো স্পট। তবে উনারা অনেকগুলো স্পটের কথা আপনাকে বলবে যে এটা সেটা অমুক জায়গা তমুক জায়গা, কিন্তু আসলে ঘুরে ফিরে সব একদিকেই। ধরুন আপনি রাস্তার 2 দিকে হচ্ছে 2টা স্পট, তো ওই একটা স্পটে যেতে যেতেই বাকিগুলো পড়ে যায়। ব্যাপারটা এমন। তো হচ্ছে যারা ভ্যান ভাড়া করবেন তারা এই ব্যাপারটা একটু খেয়াল করবেন। মূলত ব্যাপার হচ্ছে কুয়াকাটায় ঘুরতে গেলে আপনাকে 2 দিন সময় নিয়ে ঘুরতে হবে। একদিন যেতে হবে একদিকের স্পটে, অন্যদিন যেতে হবে বাকি অন্য দিকের স্পটে। তবে সবগুলো স্পটই আপনাকে ওই 1600 টাকার প্যাকেজই ঘুরে দেখাবে। আমরা চলে এসেছি রাখাইন তাঁতপল্লীতে। এসে ভীষণ গরমে একদম অবস্থা খারাপ আমাদের, তো একটু লেবু পানি খেয়ে নিলাম। আর এইদিকে তাঁতপল্লীতে ঢুকতেই অনেকগুলো দোকান, একদম তাঁতের জিনিসপত্র তৈরি হয় এরকম জিনিস দিয়ে ভরা দোকানগুলো। তাছাড়া অন্যান্য জিনিস যেগুলো খুব কমন, যেগুলো আমরা সিলেটের ওদিকে গেলেও দেখতে পাই বা কক্সবাজারের ওদিকে গেলেও দেখতে পাই, ব্যাপারগুলো আসলে খুবই কমন জিনিসপত্র। তবে দোকানের যেই দোকানদারগুলো ছিল তারা একেবারেই রাখাইন মানুষজন ছিল না। ব্যাপারটা এমন যে এই জমিগুলো আসলে রাখাইনদের, কিন্তু যেহেতু এটা একটা টুরিস্ট স্পট, সো এই বাইরের লোকগুলো রাখাইনদের কাছ থেকে এই দোকানগুলো ভাড়া নিয়ে তারা এই দোকানগুলো হচ্ছে চালায়। তবে রাখাইনরাই যে দোকানগুলো দোকানদার থাকে এরকম না। তবে কয়েকটা দোকানে দেখেছি যে রাখাইনরাও হচ্ছে বিজনেস করছে। এখানে একটা রাখাইন পরিবারকে দেখতে পেলাম। এই রাখাইন মহিলাটা এখানে চাদর বুনছিলেন, আর এই মেয়েটা হচ্ছে তার যে মেয়েটা দাঁড়িয়ে আছে এই মেয়েটা হচ্ছে তার মেয়ে, আর ওই ছোট বাচ্চাটা তার ছেলে, তার হাজবেন্ডও ছিল। তারা সবাই মিলে এই কাজগুলো করে, বিনিময়ে তারা কিছু টাকা পায়। তবে এখানে তাদের জমিও আছে যেগুলো তারা এভাবে দোকান হিসেবে ভাড়া দিয়ে রেখেছে। রাখাইন পল্লীতে এসে ভেবেছি অনেক রাখাইনদের দেখতে পারবো, কিন্তু খুব একটা দেখা যায়নি তাদের গ্রামের ভেতরটা একটু অন্যদিকে, ওই দিকটা আসলে সাধারণ মানুষরা খুব একটা যায় না, তো আমরাও আসলে যাইনি। এদিকে রাখাইন যে জাদুঘর, যে জাদুঘরে আসলে তাদের বৌদ্ধ মন্দির থাকে, এই জাদুঘরটাও এখানে আছে। তো ভাবলাম এই জায়গাটাও ঘুরে যাই। তো ঢোকার সময় দেখলাম কয়েকটা বৌদ্ধ উপাসনা করে যে বাচ্চারা, এই বাচ্চারা হচ্ছে এখানে টিকিটটা কাটে। তো এখান থেকে টিকিট কেটে আমরা হচ্ছে ভেতরে ঢুকে গেলাম। তবে এখানে উল্লেখ ছিল যে জুতা বাইরে রেখে তারপর ঢুকতে হবে, সো আমরা জুতা বাইরে রেখেই ভেতরে ঢুকে পড়লাম। ভেতরে ঢুকে দেখতে পেলাম বিশাল বড় এক বুদ্ধ মূর্তি, আর সাইডের দেয়ালগুলোতে কিছু প্রতিচ্ছবি ছিল যেগুলোর মধ্যে অনেক মেসেজ লেখা ছিল। তো পুরো জায়গাটা আমরা ঘুরে ঘুরে দেখলাম, দেখে হচ্ছে বের হয়ে গেলাম। এখানে একটা মিষ্টি পানির কুয়া আছে, সেই মিষ্টি পানির কুয়াটা দেখতে। এই মিষ্টি পানির কুয়া থেকেই নাকি মূলত এই কুয়াকাটার নামকরণটা হয়েছিল। আর আরো কিছু গল্প শুনলাম আসার সময় ভ্যানওয়ালা মামার কাছে, যেটা হচ্ছে এই কুয়াকাটায় সর্বপ্রথম আসলে বসতি করেছিল এই রাখাইনরাই। তারপর আস্তে আস্তে অন্যান্য আমাদের জাতের মানুষগুলো হচ্ছে এখানে বসবাস শুরু করেছে। তবে রাখাইনরাই নাকি সর্বপ্রথম এই দিকটায় এসে বসবাস শুরু করেছিল। এই রাখাইন জাদুঘরেই এই বুদ্ধ মন্দির আর এই মিষ্টি পানির কুয়াটা অবস্থিত। তাছাড়া কিছু জায়গায় একটু পার্কের মতনও করেছে। তো আমরা এখন ঢুকবো হচ্ছে এই মিষ্টি পানির কুয়ার এখানে। যেমনটা বলছিলাম, এই মিষ্টি পানির কুয়ার থেকেই আসলে এই কুয়াকাটার নামকরণ হয়েছে যতটা শুনলাম। তবে পানিটা ভেবেছিলাম পরিষ্কার হবে, পানিটা খুব একটা পরিষ্কার ছিল না। তবে এই জায়গাটা আমার মনে হয় আরো বেশি সুন্দর করে রাখা যেত। যতটুকু শুনলাম এই রাখাইন জাদুঘরে ঢুকতে যে টিকিটটা আমরা দেই
খুব একটা বেশি না সেই টিকিটের দাম, তবে এই টিকিটের টাকাগুলো দিয়ে আসলে এই জায়গার পরিচর্যাটা করা হয়। আর যে রাখাইন বাচ্চাগুলোকে দেখলাম আমরা, রাখাইন বাচ্চা বা বুদ্ধ বাচ্চাগুলোকে যাদেরকে দেখলাম, ওদেরও পড়াশোনার খরচটা এখান থেকেই চালানো হয়। এখন আমরা ঢুকবো রাখাইন জাদুঘরের ভেতরে। একটা ছোট মতন পার্ক মতন করা আছে, তো এখানেই ঢুকছি। এখানেও একটা ছোট বুদ্ধ মন্দির আছে, সেটা তালামারা। আর কিছু হচ্ছে পশু পাখির ভাস্কর্যও ছিল। তো জায়গাটা ভালোই, তবে আমার মনে হয় আসলে বাংলাদেশের এমন অনেক জায়গা আছে যে জায়গাগুলোকে আসলে আরেকটু ভালোভাবে পরিচর্যা করলে আরো অনেক সুন্দর করে রাখা সম্ভব। মোটামুটি আমাদের এই জায়গার সবকিছু ঘুরে দেখা শেষ। তবে আমি বলবো কুয়াকাটা যারা আসবেন তারা এই জায়গাটা স্কিপ করলেও আসলে চলে, কারণ এখানে আসলে দেখার মতন তেমন কিছুই নেই। তো আমরা এখান থেকে এখন আসলে চলে যাব অন্য একটা স্পটে, সেখানে গিয়ে দেখাবো আপনাদের অন্য সব দারুণ সুন্দর ভিডিওগুলো। আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। ফলো মম এন্ড নুহাস ব্লগ।